নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল এক্সাম বা ফাইনাল এক্সামের পরীক্ষাগুলো। ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের মতো এই থার্ড ইউনিট টেস্টও প্রতিটি প্রশ্ন কমন পাওয়ার জন্য, এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষাতেও ভালো রেজাল্ট করার জন্য তোমরা অবশ্যই আমার দেওয়া প্রতিটি সাজেশনস ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং এই ভিডিওগুলিতে যে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে সেই সমস্ত প্রশ্নগুলো বাড়িতে মন দিয়ে পড়তে থাকো। নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 6 এর গণিতের থার্ড ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ গণিতের থার্ড ইউনিট টেস্টের সাজেশনস এবং সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। গণিতের সাজেশনস প্রসঙ্গে তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সাজেশনস ভিডিওতে তোমাদের যে যে অঙ্কগুলোর কথা বলা হবে সেই প্রত্যেকটি অঙ্ক কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তার প্যাটার্নগুলোকে ভালো করে বুঝবে। কারণ পরীক্ষার সময় হতেই পারে যে আমি যে অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কটাকে সেইভাবে না দিয়ে তার সংখ্যাগুলো বা নামগুলো চেঞ্জ করা থাকতে পারে। তাই অবশ্যই প্যাটার্নগুলোকে ভালো করে বুঝো। এইটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো আমি যে অঙ্কগুলো দিচ্ছি সেই প্যাটার্নের অঙ্কগুলো তোমরা পরীক্ষাতে পাবেই। এছাড়া এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র প্রতিটি স্কুলেই আলাদা আলাদা হয়, তাই অবশ্যই তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে সেই অঙ্কগুলোও কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করে নেবে তোমরা। খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস 6 এর বাকি সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও আসতে চলেছে, তাই কোনো সাজেশনস ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। এছাড়া এই ভিডিওগুলি তুমি তোমার বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করে নিও। এখন তোমাদের গণিতের সাজেশনসটা দেখার আগে আমরা জেনে নেব তোমাদের এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার পদ্ধতি। এর আগে তোমরা যে দুটো পরীক্ষা দিয়েছো তার চেয়ে কিন্তু এই পরীক্ষাটা অনেকটাই আলাদা, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের ফুল মার্কস ছিল 15 নাম্বার এবং 25 নাম্বার, কিন্তু এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা হবে 70 মার্কসের। যেহেতু এই পরীক্ষার ফুল মার্কস অনেকটাই বেশি, তাই অনেকগুলো অধ্যায় নিয়েই পরীক্ষা হবে, অর্থাৎ এই পরীক্ষার সিলেবাস অনেকটা বেশি থাকবে। এতগুলো অধ্যায়ের প্রিপারেশন ঠিক করে নেওয়ার জন্য আমি বেশ কিছুদিন আগে থেকেই সাজেশনস ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই বাড়িতে প্রত্যেকটা অংশ ভালো করে পড়তে থাকো, দেখবে পরীক্ষার আগে প্রত্যেকটা চ্যাপ্টার্স তোমার ভালোভাবে রেডি হয়ে যাবে। এর আগের দুটো পরীক্ষাতে বেশিরভাগ স্কুলেই তোমরা কিরকম ভাবে পরীক্ষা দিয়েছো, কোশ্চেনের উপরই অ্যান্সার লিখেছো, কিন্তু এই পরীক্ষাতে তোমাকে আলাদা অ্যান্সার শিট দেওয়া থাকবে, সেই উত্তরপত্রে কোশ্চেনের অ্যান্সারগুলোকে লিখতে হবে। এখানে দেখো আমি তোমাদের থার্ড ইউনিট টেস্টের গণিতের একটা কোশ্চেন দিয়ে দিয়েছি। পরীক্ষার সময়ও তোমাদের এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে। প্রথম কাজ হবে এই পুরো কোশ্চেনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নেওয়া। এখানে 8 দাগের প্রশ্নে লক্ষ্য করো, দুটো অঙ্ক দেওয়া আছে, এদের মধ্য থেকে যে কোনো একটা অঙ্ক করতে বলেছে। তাহলে এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমেই সিলেক্ট করে নাও যে তুমি এই দুটোর মধ্যে কোন অঙ্কটা করতে পারবে। এছাড়া এমনও কিছু প্রশ্ন থাকতে পারে যেখানে তোমার 4-5টি প্রশ্ন দিয়ে দিল, বললে এদের মধ্যে থেকে 2টি বা 3টি প্রশ্ন করো, তাহলে সেখানেও তুমি সিলেক্ট করে নেবে যে এদের মধ্যে কোন প্রশ্নের অ্যান্সারগুলো তোমার জানা আছে, সেই প্রশ্নের অ্যান্সারগুলোই আগে করে নেবে। তারপর পুরো কোশ্চেনটা হয়ে যাওয়ার পর যখন তোমার কাছে সময় থাকবে বাকি প্রশ্নের অ্যান্সারগুলো লিখবে। এইভাবে অ্যান্সারগুলোকে যদি তুমি পরীক্ষার খাতায় লিখতে থাকো তাহলে তোমার সময় নষ্ট হবে না। এখন দেখো পরীক্ষার খাতায় যে উত্তরপত্রটা অর্থাৎ অ্যান্সার শিটটা দেওয়া থাকবে সেখানে কিভাবে অ্যান্সারগুলো করতে হবে। এই হচ্ছে তোমাদের একটা অ্যান্সার শিট। ফার্স্ট কাজ হবে এখানে নাম, রোল নাম্বার, ক্লাস এগুলো লিখে নেবে। তারপর একটা মার্জিন টানবে, একটা উপরের দিক থেকে এবং একটা বাম দিক থেকে। এই বাম দিক থেকে যে মার্জিনটা দেবে এটা অবশ্যই একটু চওড়া করে দেবে যেন দাগ নাম্বারটা ভালো করে লেখা যায়। 1-এর 1 এটা দেখো পুরোপুরি লেখা গিয়েছে। মাথার মধ্যে রাখবে অ্যান্সার শিটে অ্যান্সার লেখার সময় কখনোই এখানে প্রশ্নগুলো লিখবে না, শুধুমাত্র দাগ নাম্বারগুলো ঠিক করে দিলেই তোমাদের হয়ে যাবে। আরেকটা ব্যাপার মাথার মধ্যে রাখবে, এই শর্ট কোশ্চেনগুলো যখন করবে সেগুলো কিন্তু পরপরই করবে। কোনো কোশ্চেন মনে করো করতে পারছো না, 1-এর দাগ 2-এর দাগ মনে করো করতে পারলে, 3-এর দাগেরটা করতে পারছো না, তখন কি করবে? এগুলো তো 1 মার্কসের কোশ্চেন, তাই কিছুটা জায়গা এখানে রেখে দাও, তারপর পরবর্তী প্রশ্নে চলে যাও, অর্থাৎ 4-এর দাগের প্রশ্নটা করতে থাকো। এইভাবে সমস্ত শর্টগুলো হয়ে যাওয়ার পর অর্থাৎ 1-এর দাগের সব প্রশ্নগুলো হয়ে যাওয়ার পর তুমি এখানে কিছুটা জায়গা রেখে দিতে পারো, অথবা এখানে একটা দাগ দিয়ে দাও। তারপর এখান থেকে শুরু করো 2-এর দাগ। 2-এর দাগের গুলো দেখো একই রকম ভাবে 1 মার্কসের প্রশ্ন, এই প্রশ্নগুলোর ক্ষেত্রেও পরপর করবে। তারপর যখন কোনো বড় কোশ্চেনগুলো করবে সেখানে মনে করো 3-এর দাগে একটা বড় প্রশ্ন দেওয়া আছে, সেটা তুমি এখন পারছো না, তাহলে সেটা বাদ দিয়ে দাও। এখানে তারপর 4-এর দাগের প্রশ্নটা করতে থাকো।
বোঝা যাচ্ছে তো আমি কি বলছি? এই অ্যান্সার শিটে অ্যান্সার লেখার সময় কখনোই প্রশ্ন লিখবে না, উত্তরগুলো লিখবে এবং এই দাগ নাম্বারগুলো অবশ্যই ঠিক করে দেবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে সেগুলো পরপরই করার চেষ্টা করবে, না পারলে কিছুটা জায়গা রেখে দেবে। কিন্তু বড় কোশ্চেনগুলোর ক্ষেত্রে জায়গা রাখার কোনো প্রয়োজন নেই, যখন যে প্রশ্নটা তুমি পারবে সেটাই করবে, কিন্তু দাগ নাম্বারটা ঠিক করে দিলেই হবে। তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাও উত্তরপত্রে কিভাবে উত্তর লিখতে হবে এটা বোঝা গিয়েছে কিনা। তাহলে এরপর আমরা দেখে নেব তোমাদের থার্ড ইউনিট টেস্টের গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমাদের ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল এক্সামের গণিতের এবং অন্যান্য সাবজেক্টের অর্থাৎ প্রতিটি সাবজেক্টের পরীক্ষাই হবে 70 মার্কসের, অর্থাৎ প্রতিটি সাবজেক্টের ফুল মার্কস থাকছে 70 এবং এই প্রতিটি পরীক্ষায় তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। এখন তোমাদের থার্ড ইউনিট টেস্টের গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ গণিতের সাজেশনসটা দেখার আগে আমরা প্রথমে দেখে নেব তোমাদের এই ফাইনাল এক্সামের পরীক্ষার সিলেবাস, অর্থাৎ এই পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, এই পরীক্ষায় তোমাদের কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষা হয়েছিল সেখানে এই অধ্যায় 16 নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা, এই অধ্যায় পর্যন্ত সিলেবাসটা ছিল। এখন তোমাদের কোন কোন অধ্যায়গুলো বাকি আছে? অধ্যায় 17 জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা, এই অধ্যায় থেকে তোমাদের অধ্যায় 23 প্রতিসাম্য। অধ্যায় 17 থেকে অধ্যায় 23 শুধুমাত্র এই 7টি অধ্যায় নিয়ে কিন্তু তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা হবে না। বেশিরভাগ স্কুলে তোমাদের এই অধ্যায় 1 থেকে শুরু করে অধ্যায় 23 অর্থাৎ এই প্রতিসাম্য পর্যন্ত এই 23টি অধ্যায় নিয়েই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। আবার কিছু কিছু স্কুলে এই 17 নম্বর অধ্যায় থেকে 23 নম্বর অধ্যায় এই 7টি অধ্যায় থাকবে। এছাড়া ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলোর থেকে প্রশ্ন এসে গিয়েছে সমস্ত অধ্যায়গুলোর থেকে প্রশ্ন আসবে না, কিছু কিছু অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে। তাই তোমাদের কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে বা পুরো সিলেবাসটার থেকে এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার প্রশ্ন হবে কিনা সেটা জানার জন্য তোমরা অবশ্যই তোমাদের স্কুলে যোগাযোগ করো। তোমরা একবার তোমাদের স্কুল থেকে জেনে নাও তোমাদের এই থার্ড ইউনিট টেস্টের গণিতের সিলেবাস কোনটা, কোন কোন অধ্যায়গুলো থাকছে বা তোমাদের সমস্ত অধ্যায়গুলোই থাকছে কিনা। অ্যানুয়াল এক্সামের এই সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব তোমাদের এই থার্ড ইউনিট টেস্টের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন, কোন অধ্যায়গুলোর থেকে কি রকমের কোশ্চেন থাকবে। মোস্ট অফ দ্য স্কুলের থার্ড ইউনিট টেস্টের গণিতের প্রশ্নপত্রটা এই রকম ভাবেই হবে। তোমাদের গণিতের যে সিলেবাস সেটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং রাশিবিজ্ঞান, এবং এই কোশ্চেন প্যাটার্নটাও তোমাদের সেইভাবেই তৈরি করা হয়েছে। প্রথমেই থাকবে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলো হবে 1 মার্কসের। পাটিগণিতের অধ্যায়গুলোর থেকে 4টি এবং বীজগণিত ও জ্যামিতির অধ্যায়গুলোর থেকে একটা একটা করে মোট 6টি প্রশ্ন থাকছে। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 1 × 6 মার্কস। তারপর থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলো হয় 2 মার্কসের। এই প্রশ্নগুলো পাটিগণিতের অধ্যায় থেকে 4টি, বীজগণিতের থেকে একটা এবং জ্যামিতির থেকে 2টো থাকবে। মোট 7টি প্রশ্ন, 7 × 2 = 14 মার্কস। এরপর থাকছে পাটিগণিতের প্রশ্ন। এই পাটিগণিতের প্রশ্নগুলোতে তোমরা পেয়ে যাবে 4 মার্কস। পাটিগণিতের অধ্যায়গুলোর থেকে 7টি প্রশ্ন দেওয়া থাকবে, তাদের মধ্য থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমায় করতে হবে। আমি তো একটু আগেও বললাম যখন এরকম প্রশ্ন থাকবে সেখানে অবশ্যই তোমরা সিলেক্ট করে নেবে যে এই প্রশ্নগুলোর মধ্যে কোন 5টি প্রশ্নের অ্যান্সার তোমরা করবে। পাটিগণিতের জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে? অধ্যায় 18 বর্গমূল, অধ্যায় 9 শতকরা, অধ্যায় 12 লসাগু ও গসাগু, অধ্যায় 15 পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়, অধ্যায় 19 সময়ের পরিমাপ, অধ্যায় 21 অনুপাত ও সমানুপাত, অধ্যায় 8 ম্যাট্রিক পদ্ধতি এবং অধ্যায় 6 ভগ্নাংশের গুণ ও ভাগ। পাটিগণিত থেকে তোমরা পেয়ে যাচ্ছ 20 মার্কস। 5টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্ন হচ্ছে 4 মার্কস করে। এরপর তোমাদের থাকছে বীজগণিত। বীজগণিতের থেকে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, তাদের মধ্য থেকে 3টি প্রশ্ন করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মার্কস হচ্ছে 3 মার্কস। ক্লাস 6 এর সিলেবাসে বীজগণিতের তোমাদের দুটো চ্যাপ্টার্স আছে, একটা হচ্ছে অধ্যায় 5 বীজগাণিতিক চলরাশির ধারণা এবং অধ্যায় 16 নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। বীজগণিতের এই দুটো অধ্যায় থেকেই তোমরা পেয়ে যাচ্ছ 9 মার্কস। পাটিগণিত এবং বীজগণিত হয়ে গেল। এরপর হচ্ছে জ্যামিতি। জ্যামিতির থেকে প্রথমে তোমাদের থাকবে 3 মার্কসের 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার তোমায় করতে হবে। এরপর জ্যামিতির থেকে থাকছে সম্পাদ্য অর্থাৎ জ্যামিতিক চিত্র অঙ্কন, এগুলোও 3টি দেওয়া থাকবে, তাদের মধ্য থেকে যে কোনো 2টি সম্পাদ্য করতে হবে এবং এই সম্পাদ্যগুলোতে পেয়ে যাচ্ছ তোমরা 4 মার্কস করে। সম্পাদ্যের প্রশ্নটা থাকবে তোমাদের অধ্যায় 22 থেকে। তাহলে জ্যামিতির থেকে তোমরা পেয়ে যাচ্ছ 8 আর 6 মোট 14 মার্কস।
এরপর থাকছে তোমাদের রাশি বিজ্ঞান। এই রাশি বিজ্ঞান থেকেও তোমাদের দুটো টাইপসের কোশ্চেন থাকবে। 3 মার্কসের একটা কোশ্চেন থাকবে তথ্য সাজানো থেকে, এবং 4 মার্কসের একটা কোশ্চেন থাকবে যেখানে তোমায় স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। এই স্তম্ভচিত্র দুটো দেওয়া থাকবে, তাদের মধ্য থেকে যে কোনো একটা করতে হবে। এই হচ্ছে তাহলে তোমাদের থার্ড ইউনিট টেস্টের গণিতের 70 নাম্বারের নম্বর বিভাজন। থার্ড ইউনিট টেস্টের নম্বর বিভাজন, সিলেবাস এবং অ্যান্সার শিটে কিভাবে অ্যান্সার লিখতে হবে, এই ব্যাপারগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তো? যদি অসুবিধে থাকে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতেও এই ব্যাপারগুলো নিয়ে আমি আরো একবার আলোচনা করব। তোমাদের থার্ড ইউনিট টেস্টের গণিতের যে সিলেবাস সেটা প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা, বিভিন্ন স্কুলে বিভিন্ন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে। তাই তোমাদের সবারই যাতে এই সাজেশনস ভিডিওটা কাজে লাগে তার জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দেবো, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা আলাদা করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি মনে করো তোমাদের এই 2 নম্বর অধ্যায়টা সাজেশনস দিচ্ছি এবং কোনো একটা স্কুলে হয়তো এই 2 নম্বর অধ্যায়টা নেই, তখন তোমরা কি করবে, ভিডিওটা কিছুটা এগিয়ে নিয়ে যাবে। তারপর যে অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করছি, মনে করো 3 নম্বর অধ্যায়টা আলোচনা করছি এবং তোমাদের স্কুলে পরীক্ষাতে এই 3 নম্বর অধ্যায়টা থাকবে, তখন তোমরা এই 3 নম্বর অধ্যায়ের ভিডিওটা দেখবে। বোঝা যাচ্ছে তো আমি কি বলছি? তোমাদের স্কুলে যে যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমরা দেখে নেবে এবং অবশ্যই তোমরা জেনে নেবে তোমাদের থার্ড ইউনিট টেস্টের গণিতের সিলেবাসটা। আজকের এই ভিডিওতে প্রথমে আমি আলোচনা করব তোমাদের যে বীজগণিতের দুটো অধ্যায় আছে, অর্থাৎ অধ্যায় 5 এবং অধ্যায় 16। তারপর অন্যান্য অধ্যায়গুলো নিয়েও আলোচনা করব। প্রথমেই তোমরা বের করে নাও তোমাদের বইয়ের 62 পাতায় অধ্যায় 5 বীজগাণিতিক চলরাশির ধারণা, এবং এই অধ্যায় থেকে আমি যে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো তোমরা মার্ক করে নেবে। একটা কথা অবশ্যই মাথার মধ্যে রাখবে, এখান থেকেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে বীজগণিত। তাই পরবর্তী ক্লাসগুলোতে বীজগণিতের প্রতিটি প্রশ্ন ভালোভাবে করার জন্য সাজেশনসের বাইরেও এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা করবে। এখন এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথমেই আমরা দেখে নেব এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত, অর্থাৎ 1 মার্কস এবং 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমরা বের করো তোমাদের বইয়ে 71 পাতায় কোষে দেখি 5.2। বীজগণিতের থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা, অর্থাৎ 1 মার্কসের প্রশ্নটা থাকে, সাধারণত সেটা এই 1-এর দাগ বা 2-এর দাগের মধ্যেই কিন্তু থাকে। 1-এর দাগ এবং 2-এর দাগে যে প্রশ্নগুলো দেওয়া আছে পরীক্ষার সময় এই প্রশ্নগুলোই থাকবে সেটা কিন্তু নয়, কিন্তু এই টাইপসের প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তাই এই প্রশ্নগুলো কিন্তু বাড়িতে যখন প্র্যাকটিস করবে ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করবে, একটাও প্রশ্ন কিন্তু মুখস্থ করবে না। 1-এর দাগের গুলো দেখো কি বলেছে, নিচের সংখ্যামালাগুলোকে কথায় লেখি। এর দাগেরটাই দেখো 10a, এখানে 10 এবং a কিভাবে আছে, গুণে আছে, অর্থাৎ এ কে 10 দিয়ে গুণ। তারপরেরটা যদি লক্ষ্য করো a প্লাস সি, এখানে a এবং c এর মধ্যে যোগ হয়েছে, অর্থাৎ a ও c এর যোগফল। এইরকম ভাবেই বাকি প্রশ্নের অ্যান্সার গুলো করে নিও। 2-এর দাগের গুলো হচ্ছে এর দাগের উল্টোগুলো, অর্থাৎ চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে, অর্থাৎ এই রকমের সংখ্যামালাগুলোকে তৈরি করতে হবে। এখানে এফেক্টটা দেখো, x কে 8 দিয়ে ভাগ, তাহলে ভাগ মানে কি x/8। এই অধ্যায়টির থেকে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে নিলেই হবে। এখন চলো আমরা দেখে নেব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। একটা কথা মাথার মধ্যে রাখবে, আমি যেগুলো 3 মার্কসের প্রশ্ন দিচ্ছি অনেক সময় সেটা কোনো কোনো স্কুলে 2 মার্কসের প্রশ্নতেও কিন্তু থাকতে পারে। প্রথমেই তোমরা বের করে নাও তোমাদের বইয়ে 67 পাতায় কোষে দেখি 5.1। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হচ্ছে প্রথমেই এই 2-এর দাগের অঙ্কটা, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করো। দাদার বয়স x বছর এবং আমি দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে আমার বয়স কত হবে, x-4 বছর। এই প্রশ্নগুলি একদমই ছোট এবং খুবই সহজ প্রশ্ন, তাই এই প্রশ্নগুলোতে মনে হয় না তোমাদের কারো অসুবিধে হওয়ার কথা। তারপর এখান থেকে তোমরা দেখে রাখবে এই 6-এর দাগ এবং এই 9-এর দাগ। আবারও তোমরা বের করে নাও কোষে দেখি 5.2। এরপর আমরা দেখে নেব সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3 মার্কসের প্রশ্নগুলো। কোষে দেখি 5.2 থেকে 3 মার্কসের জন্য এই প্রশ্নগুলো দেখে রাখবে, 5-এর বি-এর দাগ এবং 5-এর ডি-এর দাগ। তার মধ্য থেকে এই 5-এর ডি-এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হচ্ছে, হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল, তাহলে মুস্কান কত টাকা চাঁদা দিল? হাবিব এখানে কত টাকা দিয়েছে, x টাকা। এরপর লক্ষ্য করো মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা, তাহলে হাবিবের x টাকা যদি হয় তাহলে হাবিবের দ্বিগুণ কত হবে বলতো, নিশ্চয়ই 2x। এই দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি, তাহলে 2x + 10 টাকা। এই অঙ্কটা খুবই ছোট অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর তোমরা এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে রাখবে, সেটা হচ্ছে এই 3-এর 5-এর দাগের প্রশ্নটা।
কোষে দেখি 5.2 এবং 5.1 থেকে এই প্রশ্নগুলো দেখে নিলেই হবে। এখন কিছু উদাহরণের প্রশ্নও তোমাদের অনেক সময় এসে থাকে, তাই তোমরা প্রথমেই বের করো তোমাদের বইয়ে 65 পাতা। এই 65 পাতায় 6 দাগের যে প্রশ্নটা আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমরা নিজেরাই করে নিও, যারা করতে পারছো না তারা দেখো এখানে করে দেওয়া আছে, এইভাবেই দেখে দেখে করার চেষ্টা করো। তারপর চলে এসো 66 পাতা। এই 66 পাতায় তোমরা আরেকটা দেখে রাখবে, সেটা হচ্ছে এই 7 দাগের প্রশ্নটা। এই প্রশ্নটা এইরকম ভাবে থাকবে যে একটা কোনো বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেমি, তাহলে তার পরিসীমা কত হবে? তোমরা তো জানোই বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 এবং এখানে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে a, 4 এর সঙ্গে a গুণ করলে হয়ে যায় 4a। এখান থেকে এইগুলো দেখে নিলেই চলবে। এরপর তোমরা বের করো 159 পাতায় তোমাদের বীজগণিতের খুব গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। বীজগণিতের এই অধ্যায়টি থেকে সাজেশনস প্রসঙ্গে প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো আমি তোমাদের দেব সেই প্রশ্নগুলোর টাইপস গুলোকে ভালো করে বুঝবে, কারণ এই অধ্যায় থেকে হুবহু সেই প্রশ্নটাই আসবে সেটা বলা কিন্তু খুবই মুশকিল। কিন্তু এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো, এই অধ্যায় থেকে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেব সেই টাইপসের প্রশ্নগুলো পরীক্ষাতে কমন পাবেই তোমরা। সেই প্রশ্নগুলোকে পরীক্ষার হলে ঠিকঠাক ভাবে করার জন্য প্রতিটি অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকো। যদি তোমাদের অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্ট করতে পারো, এছাড়া ইনস্টাতেও আমায় ডিএম করতে পারো। এখন দেখে নেওয়া যাক এই অধ্যায়ের 1 মার্কসের অর্থাৎ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তোমরা বের করো তোমাদের বইয়ে 164 পাতায় কোষে দেখি 16.1। কোষে দেখি 16.1 থেকে যে প্রশ্নগুলো প্রথমেই ভালোভাবে দেখে রাখবে সেটা হচ্ছে এই 2 দাগের গুলো। নিচের রাশিগুলো কি বোঝায়? প্রথমেরটাই লক্ষ্য করো, -10 টাকা লাভ। তাহলে লাভটা তোমার কিসে হয়েছে? মাইনাসে, অর্থাৎ এখানে কোনো লাভ হয়নি, এখানে যেটা হয়েছে ক্ষতি। তাহলে এটার অ্যান্সার কি হবে? 10 টাকা ক্ষতি। একই রকম ভাবে বিয়ের দাগেরটাই দেখো, -15 মিটার ওপরে। তাহলে 15 মিটার ওপরে সেটা আবার মাইনাস, তাহলে এর উত্তর হচ্ছে এটা নিচে গিয়েছে, অর্থাৎ 15 মিটার নিচে। এই 2 দাগের গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে এসো এখানে 3 দাগের যে প্রশ্নগুলো, নিচের সংখ্যাগুলোর পরম মান লিখি। পরম মানের প্রশ্নগুলো দেওয়া থাকলে সেখানে এই চিহ্নটাকে বাদ দিয়ে দেবে। যেমন এখানে দেওয়া আছে -12, তাহলে এর উত্তর কি হবে? শুধু 12। বা এখানে দেওয়া আছে +13, তাহলে এরও উত্তর হবে 13। এই 3 দাগের গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে এই 6 দাগের গুলো। এছাড়া তোমরা তো জানোই তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আলাদা আলাদা হয়, তাই কোনো একটা স্কুলের কোশ্চেন যদি একটু আলাদা রকম থাকে তার জন্য তোমরা এই 4 দাগের গুলো একটু দেখে রাখবে। 1 মার্কসের জন্য এই প্রশ্নগুলো দেখে নিলেই চলবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 2 মার্কস এবং 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমরা বের করো 168 পাতায় নিজে করি 16.1। নিজে করি 16.1, এখান থেকে 2 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে এই 3 দাগের সরলগুলো এবং 4 দাগের যোগগুলো। 3 দাগের প্রশ্নগুলো এবং 4 দাগের প্রশ্নগুলো দেখো একই রকম, কারণ এখানেও তো যোগ করতে হবে, অর্থাৎ এই মাঝখানে যে চিহ্নটা দিতে হবে সেটা হচ্ছে প্লাস। এখানে একটা বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখবে, এই যে 3 দাগ বা 4 দাগের যোগগুলো আছে এগুলো তিনটির যোগ, কিন্তু কোনো কারণে যদি পরীক্ষার সময় এই 2 দাগেরটা আসে যেখানে দুটিতে যোগ করার কথা বলা হয়েছে, নিশ্চয়ই এটাও তোমরা করতে পারবে। তাই 3 দাগ এবং 4 দাগের গুলো দেখে রাখলেই এখান থেকে হয়ে যাবে। এরপর তোমরা চলে এসো 175 পাতায় কোষে দেখি 16.2। এখান থেকে প্রথমেই যেটা দেখে রাখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এই 1 দাগের বিয়োগগুলো। এরপর এখান থেকে তোমরা দেখবে এই 4 দাগের সরলগুলো। 4 এর দাগে কি বলেছে দেখো, -5 প্লাস -7 বিপরীত সংখ্যা। তাহলে -7 বিপরীত সংখ্যা কত হবে বলতো? +7। অর্থাৎ এখন হয়ে গেল দেখো -5 প্লাস +7 মাইনাস -5। এরপর নিশ্চয়ই তোমরা এটা করে নিতে পারবে। এরপর এখান থেকে এই যে দেওয়া আছে সংখ্যা রেখায় যোগগুলো, এগুলোও খুব গুরুত্বপূর্ণ, এবং যোগের বিনিময় নিয়ম যাচাই করি, অর্থাৎ এই 7 দাগের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এখান থেকে এই যোগের সংযোগ নিয়মগুলো একটু দেখে রাখবে, এবং এই 2 দাগে যেগুলো দেওয়া আছে অর্থাৎ কোনটি বড় কোনটি ছোট বা কোনটি সমান এটাও দেখে রাখবে। নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা, এই অধ্যায়টির থেকে এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিলেই চলবে। এছাড়া যদি তোমাদের মনে হয় তাহলে এই 174 পাতায় নিজে করি 16.3 এর প্রশ্নগুলো একটু দেখে রাখতে পারো। ক্লাস 6 এর সিলেবাসে বীজগণিতের 2টো অধ্যায় আছে, এবং সেই 2টো অধ্যায় থেকেই আমি 3rd ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা মার্ক করে নিয়েছো তো? এরপর তোমরা বের করো 138 পাতায় রাশি বিজ্ঞানের অধ্যায়টি, তথ্য সাজানো ও বিচার। রাশিবিজ্ঞানের এই অধ্যায়টির থেকে 1 মার্কসের এবং 2 মার্কসের অর্থাৎ সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না। এই অধ্যায় থেকে 2টো টাইপসের প্রশ্ন থাকবে,
একটা হচ্ছে 3 মার্কসের প্রশ্ন, যেখানে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ তথ্যগুলোকে সাজাতে হবে। এবং আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 4 মার্কসের প্রশ্ন, যেখানে স্তম্ভচিত্র তৈরি করতে হবে। এই অধ্যায়টির থেকেও একই রকম ভাবে আমি তোমাদের যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেব, সেই প্রশ্নগুলো ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তার প্যাটার্নগুলোকে ভালো করে বুঝবে। এখন প্রথমেই দেখে নেব 3 মার্কসের জন্য, অর্থাৎ তথ্য সাজানোর জন্য কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করার জন্য আমি তোমাদের দুটো প্রশ্ন দেব, দেখবে সেই টাইপসের প্রশ্ন পরীক্ষার খাতায় অবশ্যই কমন পাবে। তোমরা বের করো তোমাদের বইয়ে 146 পাতায় কোষে দেখি 13। প্রথমেই তোমরা যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে এই 1 দাগের প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করার জন্য তোমাকে মনে রাখতে হবে 3টি ছক করতে হবে। এই প্রথম ঘরটায় থাকবে যে বিষয়ের উপর তুমি পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করছো, পরের ঘরটায় অর্থাৎ দ্বিতীয় ঘরে থাকবে ট্যালি মার্ক, এবং এই তৃতীয় ঘরে অর্থাৎ শেষের ঘরটায় থাকবে পরিসংখ্যা। বোঝা যাচ্ছে তো কিভাবে ছকটা তৈরি করতে হবে? এখন এই 1 দাগের প্রশ্নটা ছাড়া আর এই 5 দাগের প্রশ্নটা দেখে রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে 3 মার্কসের কোশ্চেনের জন্য অর্থাৎ পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করার জন্য কোষে দেখি 13 1 দাগ এবং 5 দাগ, এই দুটো প্রশ্ন দেখে রাখলেই এর মধ্য থেকেই তোমরা অবশ্যই পেয়ে যাবে। এরপর আমরা দেখব 4 মার্কসের অর্থাৎ স্তম্ভচিত্র তৈরি করার জন্য কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। স্তম্ভচিত্র তৈরি করার জন্য এই কোষে দেখি 13 এই 3 দাগের প্রশ্নটা দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই অঙ্কগুলো নিয়ে এখানে আমি আর আলোচনা করছি না, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যখন সাজেশনস ভিডিওটা দিয়েছিলাম সেখানে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে এই অঙ্কগুলো করতে হবে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তাই তোমাদের মধ্য থেকে যাদের এই স্তম্ভচিত্র সম্পর্কে অসুবিধে আছে তারা অবশ্যই সেই সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস ভিডিওটা একবার দেখে নিও, দেখবে এই অধ্যায় সম্পর্কে তোমার যে আইডিয়া সেটা পুরো পরিষ্কার হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্কই খুব সুন্দরভাবে তোমরা করে নিতে পারবে। তারপর তোমরা দেখে রাখবে এই 7 দাগের অঙ্কটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে নিও, সেটা হচ্ছে এই 6 দাগের প্রশ্নটা। কোষে দেখি 13 থেকে এই প্রশ্নগুলো দেখে নিলেই চলবে। তোমরা তো জানোই এই ইউনিট টেস্টের প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে আলাদা আলাদা হয়, তাই অনেক সময় যদি কোনো স্কুলে প্রশ্নপত্র ঘুরিয়ে দেওয়া থাকে তার জন্য এখান থেকে আর দুটো প্রশ্ন দেখে রাখতে হবে, সেগুলো হচ্ছে উদাহরণের থেকে। প্রথমেই তোমরা বের করো তোমাদের বইয়ে 143 পাতা। 143 পাতায় এই যে স্তম্ভ চিত্রটা তৈরি করে দেওয়া আছে, এই স্তম্ভ চিত্রটা একটু প্র্যাকটিস করে রাখবে। এরপর তোমরা চলে এসো 145 পাতা। এই 145 পাতায় দেখো এই 7 দাগে একটা স্তম্ভ চিত্র দেওয়া আছে, এই স্তম্ভ চিত্রটাও একটু প্র্যাকটিস করে নিও। রাশিবিজ্ঞান এবং বীজগণিতের অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নিলে। এরপর আলোচনা করব পাটিগণিতের অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমাদের গণিত বইয়ের 43 পাতায় বের করে নাও 2 নম্বর অধ্যায় 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। এই অধ্যায়টি তোমরা সবাই বের করে নিয়েছো তো? এখন দেখে নাও এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা। এই অধ্যায় থেকে একটাই প্রশ্ন সবসময় বেশি থাকে, সেটা হচ্ছে তোমরা বের করো 51 পাতায় কোষে দেখি 2। এখানের এই যে 6 দাগের প্রশ্নটা আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 1 মার্কস বা 2 মার্কসের প্রশ্নেই এসে থাকে। এই সংখ্যাটিতে 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত? এই সংখ্যাটিতে 2 দুবার আছে, একটা হচ্ছে তোমার দশকের স্থানে এবং একটা হচ্ছে হাজারের স্থানে। হাজারের স্থানে যে 2টা আছে তার স্থানীয় মান কত? 2000, এবং দশকের ঘরে যে 2টা আছে তার স্থানীয় মান হচ্ছে 20। এখন জানতে চেয়েছে এদের পার্থক্য কত, তাহলে পার্থক্য নির্ণয়ের জন্য এই দুটোকে বিয়োগ করে দিলেই এর উত্তরটা পেয়ে যাবে। এই প্রশ্নটা ছাড়া এখান থেকে এগুলো একটু দেখে রাখবে, সেটা হচ্ছে 7 দাগ, তারপর 11 দাগ, 12 দাগ, 15 এবং এই 17 দাগের প্রশ্নটা। এই ভাষার অঙ্কগুলো থাকলে 3 মার্কস বা 4 মার্কসের প্রশ্নে থাকতে পারে। এই অধ্যায়টির থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো তোমরা দাগ দিয়ে নিয়েছো তো? এখন বের করে নাও পরের অধ্যায়, অধ্যায় 3 সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। ফাইনাল পরীক্ষাতে এই অধ্যায়টির থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্নই থাকে, তাই 1 মার্কসের প্রশ্নের সাজেশনস দেওয়া খুবই মুশকিল। তাছাড়া এই অধ্যায়ের প্রতিটি অঙ্কই মোটামুটি একই রকমের। এই অধ্যায়ের 2-1টা অঙ্ক করে নিলেই তোমরা দেখবে বাকি অঙ্কগুলোও করতে পারছো। এখান থেকে তোমরা দেখে রাখবে এই কোষে দেখি 3-এর প্রত্যেকটা অঙ্কই, তার মধ্য থেকে এই 1, 2, 3 এবং 4 এই অঙ্কগুলো একটু বেশি করেই প্র্যাকটিস করে নিও। এরপর চলে এসো পাটিগণিতের পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় 4 100 পর্যন্ত রোমান সংখ্যা। এই অধ্যায়টির থেকেও একই রকম ভাবে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে 1 মার্কসের প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অধ্যায়ের প্রশ্নগুলো করার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো রোমান সংখ্যা আছে সেই রোমান সংখ্যাগুলো মনে রেখে নিও, তাহলেই এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। এছাড়া তোমরা এখান থেকে এই অঙ্কগুলো একটু অবশ্যই দেখে রাখবে,
সেটা হচ্ছে এই কোষে দেখি চারের 1-এর দাগ, 2-এর দাগ এবং এই 4-এর দাগ। এই প্রশ্নগুলো তোমরা বইয়ে দাগ দিয়ে নিয়েছো তো? 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যাগুলো মনে রেখে নেবে, ব্যাস। তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্কই তুমি সহজেই করতে পারবে। এরপর তোমরা বের করে নাও পাটিগণিতের পরবর্তী অধ্যায়, অর্থাৎ 73 পাতায় অধ্যায় 6, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই অধ্যায়টি অবশ্যই ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবে তোমরা, কারণ এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন সব রকম প্রশ্নই এসে থাকে। এখন এই অধ্যায়টি থেকেও আমরা দেখে নেব সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত, অর্থাৎ 1 মার্কস এবং 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমাদের গণিত বইয়ের 77 পাতায় নিজে করি 6.2 এই জায়গাটা বের করে নাও। এখানের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এই 4-এর দাগেরটা, 2 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা। উত্তরটা যেহেতু টাকা এবং পয়সাই জানতে চেয়েছে, তাই 2 টাকাকে আগে পয়সাতে নিয়ে যাও, অর্থাৎ 2 টাকা সমান 200 পয়সা। এরপর তোমাদের বইয়ে যেভাবে করা আছে এইভাবেই অঙ্কটা করে নিও। একটা বিষয় অবশ্যই ধ্যান দেবে, পরীক্ষাতে এটা হয়তো 2 টাকার জায়গায় 5 টাকা বা 7 টাকাও থাকতে পারে। এখান থেকে এই 4-এর দাগের প্রশ্নটা ছাড়া আর দুটো প্রশ্ন দেখে নিও, এই 3-এর দাগ এবং এই 1-এর দাগ। এরপর চলে এসো 82 পাতায় নিজে করি 6.3। এখান থেকে দেখে রাখবে 4-এর দাগ এবং 5-এর দাগ, এইগুলো থাকলে 1 মার্কসেই এসে থাকে। তারপর চলে এসো কোষে দেখি 6-এ। কোষে দেখি 6 থেকে 1 মার্কসের জন্য এই প্রশ্নগুলো দেখে নিও, এই 1-এর দাগের 1-এর এ থেকে ই পর্যন্ত। আর 2 মার্কসের প্রশ্নের জন্য এখান থেকে তোমরা দেখে রাখবে এই 6-এর দাগ, যেটা খুব গুরুত্বপূর্ণ, তারপর এই 9-এর দাগ, এটাও খুব গুরুত্বপূর্ণ, এবং এই 13-র দাগের প্রশ্নগুলো। এছাড়া 2 মার্কসের প্রশ্নের জন্য এই 11-র দাগের প্রশ্নটাও একটু দেখে রাখবে। অধ্যায় 6 থেকে 1 মার্কস এবং 2 মার্কসের জন্য এইগুলোই দেখে নিও। এরপর আমরা দেখে নেব এখান থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 4 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কোষে দেখি 6 থেকে এই যে 17-র দাগের প্রশ্নটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার এই প্রশ্নটা পরীক্ষাতে থাকেই। তারপর দেখো এই 19-এর দাগের যে সরলগুলো আছে, এই সরলগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সরলই বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবে। যদি কোথাও অসুবিধে থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, কিন্তু তার মধ্য থেকেও যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো একটু মার্ক করে নাও। 5-এর দাগ, 6-এর দাগ, তারপর 7-এর দাগ, 9, 10 এবং এই 12-র দাগেরটা। এই 6টি সরল ভালোভাবে প্র্যাকটিস করার পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি সরলই কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবং এই অধ্যায়ের আরেকটা প্রশ্ন দেখে রাখবে, সেটা হচ্ছে এই 14-র দাগের প্রশ্নটা। অধ্যায় 6 থেকে 3 মার্কসের জন্য 14-র দাগ, 17 এবং এই 19-এর দাগের যে সরলগুলো আছে, এই সরলগুলো দেখে নিলেই হবে। এগুলোর মধ্যেই পরীক্ষাতে অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর চলে এসো পাটিগণিতের পরবর্তী অধ্যায়, অধ্যায় 7, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই অধ্যায়টির থেকেও আমরা প্রথমে দেখে নেব 1 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বের করো 93 পাতায় নিজে করি 7.1। এখান থেকে এই 3-এর দাগের গুণগুলোকে দেখে নিও। 1 মার্কসের জন্য এই গুণগুলো দেখে নিলেই হবে। এরপর চলে এসো 94 পাতায়। 94 পাতার ওপরের দিকে দেখো এই 12-র দাগে 7/8কে দশমিক সংখ্যায় নিয়ে যায়। দশমিক সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? 8 দিয়ে 7কে ভাগ করে দিতে হবে। নিশ্চয়ই তোমরা সবাই জানো কিভাবে এই ভাগটা করতে হবে, তবু যাদের অসুবিধে আছে এই যে এখানে দেখো করে দেওয়াই আছে, এটাকে দেখে বোঝার চেষ্টা করো। তারপরও যদি অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। 2 মার্কসের জন্য এই প্রশ্নটাই দেখে নিও। এরপর চলে এসো তোমরা কোষে দেখি 7। কোষে দেখি 7 থেকে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেব, এই প্রশ্নগুলো অনেক সময় 3 মার্কসও থাকতে পারে, আবার কোনো কোনো স্কুলে সেই প্রশ্নগুলো 2 মার্কসেও কিন্তু থাকতে পারে। কোষে দেখি 7 থেকে এই যে 3-এর দাগের প্রশ্নটা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন এবং বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন? আমরা ধরে নেব মোট জমি হচ্ছে 1 অংশ, তাহলে বাড়ি তৈরি করেছেন 0.35 অংশে, বাকি অংশ কত হবে? এই 1-এর থেকে 0.35কে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা আসবে তার সঙ্গে এই 0.2কে গুণ করে দাও, তাহলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে যে তিনি কত অংশে ফুলের চাষ করেছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এই 4-এর দাগেরটা। আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, তাহলে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে? খাতা কিনেছে টাকার 0.3 অংশ দিয়ে, তাহলে 150-র সঙ্গে 0.3কে গুণ করে দাও, পেয়ে যাবে কত টাকার খাতা কিনেছে।
একইভাবে কত টাকার গল্পের বই কিনেছে সেটাও পেয়ে যাবে এই 150-র সঙ্গে 0.4 কে গুণ করে দিলেই। এখানে এবং এখানে এই যে দুটো গুণফল আসবে সেই দুটোকে যোগ করে দাও, তাহলে সেটাই তুমি মোট খরচ করেছো। তারপর 150 থেকে সেই যোগফলটাকে বিয়োগ করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাবে কত টাকা পড়ে আছে। এরপর এখান থেকে দেখে রাখো এই 8-এর দাগ, তারপর চলে এসো এই 13-র দাগের যে সরলগুলো আছে, এই সরলগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে এই সরলগুলো পরীক্ষাতে থাকেই। কোষে দেখি 7 থেকে তাহলে কোন কোন অঙ্কগুলো বললাম, 3, 4, 8 এবং এই 13-র দাগের সরলগুলো। এছাড়া এখান থেকে অনেক সময় 11-র দাগের ভাগগুলো দিয়ে দেয়, এগুলো থাকলে সাধারণত 1 মার্কসেই থাকবে, তাই এই ভাগগুলোকেও একটু দেখে রাখবে তোমরা। এরপর চলে এসো তোমরা পাটিগণিতের পরের অধ্যায়, অর্থাৎ অধ্যায় 8 ম্যাট্রিক পদ্ধতি। এই অধ্যায়টির থেকে প্রথমে দেখে নেব 1 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমরা বের করো 100 পাতায় নিজে করি 8.1। নিজে করি 8.1 এই যে দেখো 10টি প্রশ্ন আছে, এই টাইপসের প্রশ্নগুলো, অর্থাৎ কিলোমিটার থেকে হেক্টোমিটার বা মিটার থেকে মিলিমিটার বা মিটার থেকে সেন্টিমিটার, অর্থাৎ এই যে কনভারসেশন গুলো, এই টাইপসের প্রশ্নগুলো 1 মার্কসের কোশ্চেনে এসেই থাকে। এই অঙ্কগুলো করার জন্য এই ছকটাকে মনে রাখবে, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি এবং মিলি। তাহলে কিলোর থেকে যখন হেক্টোতে যাবে তখন কি করতে হবে, 10 দিয়ে গুণ। আবার কিলোর থেকে যদি আমরা মনে করো মিটারে আসি, তাহলে দেখো কতগুলো ঘর আছে, 1টা 2টো 3টে, তখন 1000 দিয়ে গুণ করতে হবে। আবার মিটার থেকে তুমি মনে করো সেন্টিমিটারে আসছো, তাহলে এখানে কতগুলো ঘর আছে দেখো, ডেসি এবং সেন্টি, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। এই ছকটা যদি মনে থাকে তাহলেই এই টাইপসের অঙ্কগুলো করতে পারবে। যেমন মনে করো এটাই দেওয়া আছে যে 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার। এখানে লক্ষ্য করো এই যে ডেকামিটার, তারপর মিটার, তারপর ডেসিমিটার, অর্থাৎ দুটো ঘর আছে, তাহলে দুটো ঘর থাকলে কি করতে হবে, এই 7কে 100 দিয়ে গুণ করতে হবে। 7কে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 700 ডেসিমিটার। বোঝা যাচ্ছে তো? তবু যদি তোমাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই তোমাদের ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের যে গণিতের সাজেশনস ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা একবার দেখে নাও। সেই ভিডিওতে এই প্রত্যেকটা অঙ্ক নিয়েই আমি ডিটেলসে আলোচনা করেছি। মন দিয়ে সেই ভিডিওটা দেখলে অবশ্যই এই চ্যাপ্টার সম্পর্কে তোমার কোনো ডাউটস থাকবে না। 1 মার্কসের জন্য এই প্রশ্নগুলো দেখে নিলেই হবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো। তোমরা বের করো 105 পাতায় কোষে দেখি 8। এখান থেকে একটা প্রশ্ন যদি ভালোভাবে দেখে নাও তাহলেই হয়ে যাবে। সাধারণত এই 4-এর দাগের প্রশ্নটাই পরীক্ষাতে বেশি থাকে। 15.77 মিটার লম্বা বাসের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। প্রথমে বাসটা লম্বা কত ছিল, 15.77 মিটার, তারপর 2.25 মিটার আমরা বাদ দিয়েছি। এই দুটোকে বিয়োগ করে দিলেই পেয়ে যাবে যে এখন বাসের কত অংশ পড়ে আছে। এরপর বলেছে যে অংশটা পড়ে আছে তাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে যে বিয়োগ ফলটা পেলে তাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলেই পেয়ে যাবে প্রতি ভাগের দৈর্ঘ্য কত। ফাইনাল এক্সামের পরীক্ষার জন্য এই 4-এর দাগের প্রশ্নটা ছাড়া এখান থেকে এই 2-এর দাগ এবং 3-এর দাগ এই দুটোকে একটু দেখে রাখবে। নিজে করি 8.1 এবং কোষে দেখি 8-এর 2, 3 ও 4 এই প্রশ্নগুলো দেখে নিলেই চলবে। এরপর বের করো পাটিগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অধ্যায় 9 শতকরা। শতকরা অধ্যায়টি অবশ্যই ভালোভাবে পড়বে, কারণ ক্লাস 6 ছাড়াও ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত বিভিন্ন অঙ্কে এই শতকরার অঙ্কগুলো প্রয়োজন হয়। তাই শতকরার অঙ্কগুলো যদি ভালোভাবে তোমার করা থাকে তবেই কিন্তু সেই অঙ্কগুলো করতে পারবে। এখন এই অধ্যায়টির থেকেও আমরা প্রথমে দেখে নেব অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো, অর্থাৎ 1 মার্কস এবং 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথমেই চলে এসো 109 পাতায়। 109 পাতায় দেখো অনেকগুলো উদাহরণের অঙ্ক আছে। এখান থেকে এই 6-এর দাগের অঙ্কটা ভালোভাবে দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় এলে 2 মার্কসেই এসে থাকবে। খুবই সহজ একটা অঙ্ক, তোমরা নিশ্চয়ই সবাই করতে পারবে। যদি না করতে পারো দেখো এখানে করে দেওয়াই আছে, এইভাবেই দেখে দেখে করার চেষ্টা করো। তারপরও যদি অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। এরপর বের করো 111 পাতায় নিজে করি 9.2। এখানে এই যে 2-এর দাগের অঙ্কগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এগুলো সাধারণত 1 মার্কসের প্রশ্নেই থাকে। 60-এর 10% এটার মান নির্ণয় করতে হবে। কিভাবে মানটা বের করব, দেখো 60 এর মানে নিশ্চয়ই গুণিত এবং 10% মানে আমরা লিখতেই পারি 10/100। এরপর এখানে কাটাকুটিটা করলেই এই মানটা পেয়ে যাবে। বাকি অঙ্কগুলো একই রকম। এছাড়া এখান থেকে তোমরা দেখে রাখবে এই 1-এর দাগের অঙ্কগুলো। এরপর বের করো কোষে দেখি 9। কোষে দেখি 9 থেকে যেগুলো 1 মার্কসের জন্য দেয় সেটা হচ্ছে এই 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ। এর মধ্য থেকে এই যে 2-এর দাগের প্রশ্নটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের কোনো অঙ্ক নিয়েই আমি আর আলোচনা করছি না, কারণ এই অধ্যায়েরও অঙ্কগুলো নিয়ে তোমাদের যখন সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের সাজেশনস ভিডিওটা দিয়েছিলাম সেখানে আলোচনা করেছি।
তাই যাদের এই অঙ্কগুলো নিয়ে অসুবিধে আছে তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। এরপর তোমরা 2 মার্কসের জন্য এখান থেকে দেখে রাখবে এই 7-এর দাগের প্রতিটি প্রশ্নই, তার মধ্য থেকে 7-এর 2, 3, 4 এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টির থেকে 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নগুলো হয়ে গেল। এখন আমরা দেখে নেব এই অধ্যায়টির থেকে 4 মার্কসের প্রশ্নগুলো। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো হচ্ছে এই 10-এর দাগ, 14-র দাগ, তারপর এখানে যে 16-র দাগের প্রশ্নটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই টাইপসের অঙ্ক তোমরা আবার ক্লাস 8-এ গিয়েও পাবে। অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত? এই অঙ্কে ভালো করে লক্ষ্য করো, বলাই আছে যে তিনি 1870 টাকা বাড়ি ভাড়া দেন, আবার শতকরাতেও বলা আছে যে তিনি 22% বাড়ি ভাড়া দেন, তাহলে নিশ্চয়ই এই দুটো সমান। এখন যদি তুমি এই 1870 থেকে 22%টাকে ভাগ করে দাও তাহলেই পেয়ে যাবে অনিল বাবুর মাসিক আয়। এই 16-র দাগের অঙ্কটার মতোই এখান থেকে আরো দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই 18-র দাগ এবং 19-এর দাগ। শতকরা অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তাছাড়া পরবর্তী ক্লাসগুলোতেও যেহেতু এই অধ্যায়টির থেকে প্রশ্ন থাকবে তাই অবশ্যই সাজেশনসের বাইরে এখানে যতগুলো প্রশ্ন আছে এই প্রত্যেকটি অঙ্কই প্র্যাকটিস করে নিও, তাহলে এই অধ্যায়টি বুঝতে তোমার আরো অনেক সুবিধে হবে। এই ছিল তোমাদের বীজগণিত, রাশিবিজ্ঞান এবং পাটিগণিতের 7টি অধ্যায় থেকে এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 3rd ইউনিট টেস্টের সিলেবাস অনেকটাই বড়, তাই একটাই ভিডিওতে সম্পূর্ণ সিলেবাসের অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে সাজেশনস দেওয়া সম্ভব নয়। তোমাদের গণিতের যে অধ্যায়গুলো বাকি থাকলো খুব তাড়াতাড়ি সেই অধ্যায়গুলো থেকেও সাজেশনস নিয়ে আসবো। আজকের এই ভিডিওতে যতগুলো অধ্যায় থেকে যে অঙ্কগুলো দিলাম সেই অঙ্কগুলো বাড়িতে ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি এই অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধে হয় তাহলে অবশ্যই আমায় এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা আমায় ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া তোমাদের স্কুলে এবং টিউশনিতে এই অধ্যায়গুলির থেকে যে প্রশ্নগুলো দেওয়া হবে সেই সমস্ত প্রশ্নগুলিও কিন্তু তোমরা করে নিও। গণিতের যে অধ্যায়গুলো বাকি থাকলো এবং তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই কোনো ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং এই ভিডিওগুলি অবশ্যই বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করতে থাকো।